আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আটক হলো 15 সেনা কর্মকর্তাকে, আদালতে আনতে হবে। ট্রাইব্যুনালে আইনে বিচার, বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 5 দাবিতে নতুন কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনের। গুম করা ব্যক্তিদের জবাবে হত্যা করা হতো। এবং সবশেষ জানিয়ে দেব, টোল আদায় চুক্তিতে অনিয়ম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আটক হলেও 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে, ট্রাইব্যুনাল আইনে বিচার করতে হবে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনাল আইনেই হতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলছেন, সংবিধান আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে। একজন আসামিকে গ্রেফতার করা হলে যেখানেই গ্রেফতার করা হোক, তাকে আদালতে আনার সময় যতটুকু সময় ব্যয় হবে সে সময়টুকু ছাড়া 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে। এমনটাই হচ্ছে আইনের বিধি। যদি আদালত কাউকে কেবলমাত্র অথরিটি দেয় তাহলে আটক রাখতে পারবে। সুতরাং নিয়ম হচ্ছে কাউকে আটক করার পর 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা হবে। সুতরাং নিয়ম হচ্ছে কাউকে আটক করার পরে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আবার আদালত তাকে জামিন দিয়ে ছেড়েও দিতে পারেন। রোববার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের কাছে কেউ ব্যাখ্যা সেনা হেফাজতে থাকা 15 জন সেনা কর্মকর্তাদের আটক রাখার বিষয়ে চাননি। যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই দেব তাদের। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে সেনাবাহিনীর যে 15 জন সেনা হেফাজতে, তাদের স্ট্যাটাস কী হবে? তাজুল বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটি এসেছে সেটি আমরা আমলে নিচ্ছি না। আমাদের যদি বলা হয় আটক রাখা হয়েছে, তাহলে অবশ্যই তাকে আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তিনি বলেন, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে থেকে গ্রেফতারি পরোয়ানাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, তাদের কাছে এটি পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান থেকেও শক্তিশালী। এটা সংবিধানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে যে অপরাধগুলো বর্ণনা করা হয়েছে সেই অপরাধগুলো বিচার বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই, এমনকি আর্মি, নেভি, এয়ারফোর্সের নিজস্ব আইনও নেই। এটি একটি বিশেষ আইন। এই অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত অপরাধ। এসব অপরাধের বিচার কেবল এই আইনের মাধ্যমে করতে হবে। সংবিধানের অনুচ্ছেদ 47-এ স্পষ্টভাবে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে, যুদ্ধাপরাধ, গণহত্যা এসব অপরাধে বিচার ব্যাপারে তৈরি করা আইন যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য হয় তাহলে এই আইনটি প্রাধান্য পাবে। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে আদালতের সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, কোনো রিট পিটিশন দায়ের করা যাবে না। এটা প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এই আইনের যে বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই বিধান অনুযায়ী সবাইকে চলতে হবে। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন বেলা 12:15 থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে এটি সরাসরি সম্প্রচার করা হয়, কিন্তু সম্প্রচার চলাকালে দুর্বৃত্তরা পেজে সাইবার হামলা করে এটিকে বন্ধ করে দেয়। পরে প্রসিকিউশনের তৎপরতায় সেটি উদ্ধার করা হয়। তিনি বলেন, আজকে আমাদের এই মামলার আর্গুমেন্টগুলো যখন লাইভ সম্প্রচার করা হচ্ছিল তখন ফেসবুক পেজটা সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল, যদিও সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তারা যে আমাদের ভয় পায় এই যুক্তিতর্ক এখানে, যে এভিডেন্স তাদের নিষ্ঠুরতা যে বর্ণনা গোটা দুনিয়াবাসী জানতে না পারে সেজন্য এ হামলা চালানো হয়েছে। তাদের সহযোগীরাও এটা চায় না, সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপর সাইবার হামলা চালিয়ে দিচ্ছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচার কতটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হচ্ছে, তথ্য প্রমাণগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না, কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা উদ্ধার করতে পেরেছি।
এদিকে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ 5 দফা দাবিতে তৃতীয় দফায় কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। নতুন কর্মসূচি অনুযায়ী 14 অক্টোবর রাজধানী সহ ঢাকা সহ সারা দেশ সব বিভাগীয় শহরে মানববন্ধন ও আগামী 15 অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন করবে এই দুই দল। রোববার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে এসব দাবিতে 2 দফা কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সমমনা 60 দল। দ্বিতীয় দফা কর্মসূচি ছিল দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান, যা গতকাল শেষ হয়। নতুন কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে ঘোষিত 5 দফা দাবির পরিপ্রেক্ষিতে গত 1 থেকে 9 অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি, 10 অক্টোবর ঢাকা সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে। জামায়াত এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না। তিনি বলেন, সরকার দাবিগুলো মেনে না নেয় জামায়াত ইসলামের পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে 14 অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমি ঢাকাবাসী সহ সারা দেশের জনগণ এবং জামায়াতের সব জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সমর্থকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি। অনুরূপ কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন দলের জরুরি বৈঠক শেষে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এদিকে গুম করা ব্যক্তিদের জবাবে হত্যা করা হতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কাউকে গুম করে অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখা হতো। কাউকে গুম করে কিছুদিন পর মামলা দিয়ে চালান করে দিত, আবার কাউকে গুম করে কিছুদিন পর ক্রসফায়ারে হত্যা করা হতো বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া টর্চার সেলে নিয়ে বন্দীদের ঘূর্ণায়মান চেয়ারে শক্ত করে বেঁধে ইলেকট্রিক শর্ট দিয়ে প্রচণ্ড বেগে ঘোরানো হতো, আবার ময়ে বেঁধে ঘোরানো হতো। এতে করে ভিকটিমের নাড়ি ভুড়ি উল্টোপাল্ট হয়ে যেত। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই-আগস্ট ও গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলার সপক্ষে তাদের আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রসিকিউশন জানায়, রাষ্ট্রপক্ষের উপস্থাপন শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরেন, পরে রাষ্ট্রপক্ষ এর জবাব দিবেন। এটি হলো মামলার সর্বশেষ ধাপ। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।